সালটা 1941। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় তখন গোটা বিশ্ব জর্জরিত। দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা কিংবা মুদ্রাস্ফীতির মতো ঘটনা পুরো বিশ্বের নিত্য নৈমিত্তিক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখনকার দিনে এসে আমরা যে দেশগুলোকে প্রথম সারির দেশ হিসেবে চিনি, এই যেমন ধরেন ফ্রান্স, জার্মানি কিংবা পোল্যান্ড অথবা চীনের কথাও বলতে পারি, তারাও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। ঠিক এইরকম একটা সময়ে বিশ্ব অর্থনীতিতে ঘটে যায় দারুণ একটা ঘটনা। How about a bottle of Coca-Cola? Look, here is the new Band-Aid plastic strip with new Super Stick. You said it, the Gillette Super Speed Raisin. Pep that delicious Sunbeam bread gives you. Look for Scotty's pretty new Magic Oval Box, the only one of its kind. চারিদিকে তপ্ত দুপুরে খাখা রোদ, ঠিক যেমনটা আমরা সিনেমায় দেখে থাকি। দুইটা দলের নাম মনে রাখেন, ব্রুকলিন ডজার্স এবং ফিলাডেলফিয়া ফিলিস। এই দুটো বেসবল দল। তখনকার সময়ে আমেরিকাতে এই দুটি দলের জনপ্রিয়তা অনেকটা বাংলাদেশে 90-এর দশকের আবাহনী আর মোহামেডানের মতন। যদিও তারা ছিল শহরভিত্তিক দল, কিন্তু বাংলাদেশের এই দুটো দলের জনপ্রিয়তা অনেকটা পুরো ন্যাশনালি ছিল, কিছুটা রাজনৈতিক, কিছুটা পারিবারিক, সে অনেক কথা। ব্রুকলিন ডজার্স এবং ফিলাডেলফিয়া ফিলিস এই দুটো দলের মধ্যকার যে বেসবল ম্যাচটা, সেটা পুরো আমেরিকা জুড়ে টেলিকাস্ট হবে একটা টেলিভিশনে, যার নাম WNBT। সময়ের ব্যবধানে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, এই চ্যানেলটার নামও সেভাবেই চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল WNBT, এরপরে WNBC, এবং লাস্ট এই স্ক্রিপ্টের গবেষণা করতে গিয়ে দেখলাম এর নাম হয়ে গেছে নিউ ইয়র্ক 4। সে যাই হোক, 1941 সালে খেলাটা শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে 10 সেকেন্ডের একটা বিজ্ঞাপন প্রচারিত হয়, এবং এই 10 সেকেন্ডের বিজ্ঞাপন যে শুধু একটা বিজ্ঞাপন ছিল তা নয়, পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এমন কোন বিজ্ঞাপন ছিল যেটা বাণিজ্যিকভাবে আইনসম্মতভাবে প্রচারিত হয়েছে। আইনসম্মতভাবে প্রচারিত হয়েছে কথাটা বলতে আমি যা বোঝাতে চাইছি সেটা একটু পরে বলছি। সাদা কালো স্ক্রিনে একটা দেখা যায় আমেরিকার ম্যাপের উপরে বুলোভা ঘড়ির ছবি, জাস্ট লাইক দিস ওয়ান। অ্যাকচুয়ালি জাস্ট লাইক দিস ওয়ান না, এই ছবিটাই ছিল আমেরিকার যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এবং যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, ঠিক এটাই ছিল। এবং ছবিটা কিছুক্ষণ থাকার পরে স্ক্রিনে একটা কণ্ঠস্বর ভেসে ওঠে, America runs on Bolivar time. আমেরিকা রানস অন বুলোভা টাইমস। এর বাংলাটা করা একটু কঠিন, আচ্ছা যাই হোক, স্কিপ দ্যাট পার্ট। এবং বলা বাহুল্য, বুলোভা যদিও বা এখনকার দিনে একটা প্রিমিয়াম ওয়াচ ব্র্যান্ড, কিন্তু তখনকার দিনে কিন্তু মোটেও এমন ছিল না। বুলোভা মোটেও কোনো প্রিমিয়াম ব্র্যান্ড ছিল না, এটা সাধারণ কনজিউমারকে টার্গেট করেই তারা তাদের ঘড়িগুলো বানাতো। কিন্তু এই বিজ্ঞাপনটা বানানোর পরে তারা ব্র্যান্ডিং জগতের ইতিহাসে বেশ শক্তপোক্ত একটা জায়গা করে নেয়। এবং আপনি যদি তাদের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন এই যে ইতিহাসের প্রথম টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করার ব্যাপারটা তারা তাদের ওয়েবসাইটে বেশ হাইলাইট করে রেখেছে, আমেরিকা রানস অন বুলেভার টাইমস। এই ট্যাগলাইনটা যে শুধুমাত্র তখনকার দিনে একটা ব্র্যান্ডের প্রচার করেছিল বিষয়টা কিন্তু তা না। এই ট্যাগলাইনটার মাধ্যমে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও বিশাল একটা অর্থনৈতিক খাতের দরজা খুলে গিয়েছিল। কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই স্পেসিফিক বিজ্ঞাপনটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম আইনসম্মত বিজ্ঞাপন। এর কারণটা এবারে এক্সপ্লেন করছি। টেলিভিশন বিজ্ঞাপনের যাত্রা এরও অনেক আগে শুরু হয়েছে, সেই 1939 সালে। এনবিসি নামক সেই চ্যানেলে 1939 সালে এই খেলার মাঝে বিজ্ঞাপন প্রচারের যে ব্যাপারটা, এটা তারা তখন পরীক্ষামূলকভাবে চালাচ্ছিল, কিন্তু তখনও আইনসম্মতভাবে এই বিজ্ঞাপন প্রচারের বিনিময়ে যে আর্থিক লেনদেনের ব্যাপারটা ছিল সেটা তখনও ছিল না। কারণ আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন, সংক্ষেপে যাকে বলা হয় FCC, তখনও বাণিজ্যিকভাবে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়নি। অর্থাৎ অর্থের বিনিময়ে যে বিজ্ঞাপন প্রচারের ব্যাপারটা সেটা তখনও কাগজে কলমে পাস হয়নি। এখানে বলে রাখা ভালো যে আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন বা সংক্ষেপে যাকে আমরা বলছি FCC, এটা তখনকার দিনের বা এখনো রয়েছে আমেরিকার যে টেলিভিশন, রেডিও কিংবা কেবল কিংবা স্যাটেলাইটের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো প্রচারিত হতো এগুলোর মাঝে যে ফিল্টারিং এর যে কাজটা করে যে সংস্থা, সেটাই ছিল ওই FCC। আর আরো একটা জিনিস, যদিও FCC নিজেকে স্বাধীন একটা সংস্থা হিসেবে দাবি করে এবং তারা এটাও বলে যে না, আমাদের উপরে তো আমেরিকার কোনো গভর্নমেন্টের কোনো হাত নাই, বাট হু কেয়ারস, এগুলো নিয়ে কে কথা বলে, দরকার নেই। এবারে আসি বিজ্ঞাপনটার খরচ নিয়ে। ওই সময়ে এই বিজ্ঞাপনটা প্রচার করতে কোম্পানির কাছ থেকে তারা নিছিল $9, এবং যদি ব্রেকডাউন করা হয় $5 ছিল স্টেশন চার্জ এবং $4 ছিল এয়ার টাইমের জন্য। আজকের দিনের মুদ্রাস্ফীতির হিসাব করলে এই $9 এখনকার দিনে $200 সমান। জিনিসপত্রের দাম কত বাইরে গেছে রে ভাই। আর ঠিক এভাবে শুরু হয়েছিল
টেলিভিশন ইতিহাসের এই বিশাল অর্থনৈতিক যাত্রার ইতিহাস